নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। আমি শিবম। আজ ভারতবর্ষের কাছে নিঃসন্দেহে ঐতিহাসিক এক দিন। দুদিন আগে ভারতবর্ষ যে কীর্তি করে দেখিয়েছে তা বিশ্বের আপামর প্রভাবশালী দেশও হয়তো এখনো ছুঁতে পারেনি। ভারতবর্ষ এই প্রথমবারের জন্য হাইপারসনিক মিসাইলকে টেস্ট করে ফেললো দুদিন আগে উড়িষ্যায়। কি এই হাইপারসনিক মিসাইল, এবং এই মিসাইল ভারতবর্ষ টেস্ট করার পর ভারতবর্ষের সামরিক শক্তি ঠিক কোন জায়গায় দাঁড়ালো সেই নিয়ে আলোচনা করব আজকের এই পুরো ভিডিওতে। পাশাপাশি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাইজেরিয়া সফরে গেছেন এবং সেই নাইজেরিয়া সফরে তাকে দেওয়া হয়েছে গার্ড অফ অনার, এবং নাইজেরিয়ার যে দ্বিতীয় সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড তা কিন্তু নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, শেষ তারা এই অ্যাওয়ার্ড কিন্তু তুলে দিয়েছিলেন 1969 সালে। তখন যখন ইংল্যান্ডের রানী কুইন এলিজাবেথ বেঁচে ছিলেন, তখন কিন্তু নাইজেরিয়া এই রকম গার্ড অফ অনার বা সেকেন্ড সিভিলিয়ান অ্যাওয়ার্ড নরেন্দ্র মোদীকে দিয়েছিলেন। এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তবে যারা এই চ্যানেলটি দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। তবে এবার আসল কথায় ফিরি। ইন্ডিয়া এই প্রথমবারের জন্য হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল কিন্তু টেস্ট করে ফেললো। ইউএসএ, চায়না, রাশিয়ার পর ইন্ডিয়া চতুর্থতম বিশ্বের এমন একটা দেশ যারা কিন্তু এই হাইপারসনিক মিসাইলকে পরীক্ষামূলকভাবে গোটা বিশ্বের সামনে আত্মপ্রকাশের সামনে নিয়ে এলো। যখন এই ভিডিও আমি আপনাদের যে ভিডিও দেখাচ্ছি, এই ভিডিও যখন প্রকাশিত হয় তখন স্বাভাবিকভাবেই ওয়েস্টার্ন মিডিয়া এবং চায়না, পাকিস্তানের মতো যারা ইন্ডিয়া বিরোধী মানে ভারত বিরোধী বা ভারতকে বিদ্বেষমূলক চোখে দেখে তারা নিঃসন্দেহে দুঃখ পেতে পারেন। 3, 2, 1, now. কিন্তু এই ভিডিও ভারতবাসীর কাছে কিন্তু আপামর ভারতবাসীর কাছে গৌরবের, সম্মানের, এবং গোটা বিশ্বের বুকে ভারতবর্ষ যে দাপট অন্তত সামরিক শক্তিতে ক্ষেত্রে দেখালো তা এক কথায় ঐতিহাসিক এবং নজিরবিহীন। অনেকে প্রশ্ন করতে পারেন, ভারতবর্ষের কাছে যে ব্যালিস্টিক মিসাইলগুলো আছে সেই ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি এই হাইপারসনিক মিসাইল ঠিক কতটা পার্থক্য এবং কিভাবে তারা কাজকর্ম করতে পারেন। ভারতবর্ষের কাছে যে ব্যালিস্টিক মিসাইল আছে সেই ব্যালিস্টিক মিসাইলগুলো রেঞ্জ কিন্তু 1000 কিলোমিটার, কিন্তু এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ কিন্তু 1500 কিলোমিটারের বেশি। অর্থাৎ এই ধরনের মিসাইলকে মূলধন করে ভারতবর্ষ মানে এই ভারতের চারিদিকে যে প্রতিবেশী দেশগুলো আছে তাদের সহজেই কিন্তু আক্রমণ করতে পারে। পাকিস্তান থেকে ভারতের যে দৈর্ঘ্য বা যে ডিস্টেন্স দূরত্ব যদি আপনারা দেখেন তাহলে দেখবেন 600 থেকে 700 কিলোমিটারের বেশি সেটা নয়। ফলে এই রকম হাইপারসনিক মিসাইল পাকিস্তানের মতো একটা দেশকে এক নিমেষে যে উড়িয়ে দিতে পারে তা কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছেন। কিন্তু চায়নার প্রসঙ্গ যখন আসি তখন দেখবেন চায়নার থেকে ভারতবর্ষের দূরত্ব কিছুটা বেশি। আপনি যদি অরুণাচল প্রদেশ থেকে এই ধরনের ব্যালিস্টিক মিসাইল প্রয়োগ করেন তাহলে তিব্বত, যেখানে চায়নার সেনাবাহিনী ঘাঁটি গেড়ে আছে, তা কিন্তু সহজেই টার্গেট পয়েন্টের আওতায় নিয়ে আসা হবে। এবং এই সকল জায়গায় যদি ছোটখাটো নিউ স্কেল ওয়্যার হয় তাহলে ভারতবর্ষের কাছে যেরকম পরিমাণে অস্ত্র থাকা উচিত এবার কিন্তু ভারতবর্ষ সেই মাপকাঠিকে ছুঁয়ে ফেলতে পারলো। অর্থাৎ মূলত প্রতিবেশীদের আক্রমণ থেকে বাঁচার জন্য এবং দেশের মধ্যে সুরক্ষাকে আরো বেশি টাইট আঁটোসাঁটো করার জন্য এই ধরনের ব্যালিস্টিক মিসাইল কিন্তু ভারতবর্ষ এই প্রথম গোটা বিশ্বের সামনে নিয়ে এলো, যা নিঃসন্দেহে ভারতবাসী হিসাবে অত্যন্ত গৌরবের। যদি আপনারা দেখেন 2017-18 সালে ভারতের বিভিন্ন মিডিয়ায় একটি খবর প্রকাশিত হয়েছিল। তারা বলেছিল ভারতবর্ষের কাছে যে ব্যালিস্টিক মিসাইল আছে অর্থাৎ সেই সৌর্য এবং সাগরিকা তাদের অলরেডি হাইপারসনিক কোয়ালিটি আছে, তা সত্ত্বেও এই প্রথম ভারতবর্ষ কেন হাইপারসনিক মিসাইল তৈরি করার কথা ভাবলো। দেখুন, সৌর বা সাগরিকা এরা কখনোই কিন্তু হাইপারসনিক মিসাইল হিসাবে স্বীকৃতি লাভ করেনি। অর্থাৎ ভারত সরকার বলেছিল যে এদের মধ্যে হাইপারসনিক মিসাইলের যে স্পিড সেটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারে, কিন্তু কোনো ক্ষেত্রেই তারা হাইপারসনিক মিসাইল কিন্তু নয়। কিন্তু এই প্রথম ভারতবর্ষ যে হাইপারসনিক মিসাইল তৈরি করেছে তার মধ্যে HGV অর্থাৎ হাইপারসনিক গ্লাইড ভেহিকেলস তারা ব্যবহার করেছে, এবং বিশ্বের একাধিক তাবড় তাবড় অস্ত্র এবং তাবড় তাবড় পারমাণবিক শক্তির মতো গুরুত্বপূর্ণ একটা বিষয় তারা কিন্তু এই হাইপারসনিক মিসাইলের মাধ্যমে ক্যারি ফরওয়ার্ড করতে পারে, যা ভারতবর্ষের সামরিক শক্তিকে 100 গুণ বাড়িয়ে দিল।
প্রসঙ্গত বলে রাখি, এই ধরনের হাইপারসনিক মিসাইল কিন্তু রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ব্যবহার করেছে। এই যে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ব্যবহার করেছে, সেই রাশিয়ার এই হাইপারসনিক মিসাইল ব্যবহার করা নিয়ে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় একটি নিজের মত প্রকাশ করেছিলেন। And artificial intelligence and hypersonics. Do you know hypersonics? These are missiles that go 7 times faster than a fast ordinary missile. 7 times faster, so fast that for the most part you can't shut them down and you can't shoot them down. They're going at levels of speed that nobody thought was possible. Do you know that was our technology that was stolen by Russia? And Russia has them, and I started them very quickly. But somebody gave Russia, years ago, before me, all of our plans and specs for hypersonic missiles, and they built them, and we didn't. He said Bill Clinton. It could be. It might have been, in all fairness, might have been a little after Bill Clinton. I used to like Bill Clinton. Can you believe it? It could have been Barack Hussein Obama, perhaps. We should ask him. তিনি আবার হাস্যকর ভঙ্গিতে পরিষ্কার প্রশ্ন করেন আন্তর্জাতিক মহলে যে ক্লিনটন বা বারাক ওবামার মতো প্রেসিডেন্ট হয়তো এই হাইপারসনিক মিসাইলের থিওরি রাশিয়াকে বিক্রি করে দিয়েছে। তবে সব মিলিয়ে রাশিয়া এবং আমেরিকা কিন্তু বারংবার এই ধরনের মিসাইল নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধে আবদ্ধ হয়েছেন। রাশিয়া এই প্রথমবার ইউক্রেনে এই হাইপারসনিক মিসাইল ব্যবহার করার সঙ্গে সঙ্গে গোটা বিশ্ব কিন্তু বুঝেছিল হাইপারসনিক মিসাইলের কোয়ালিটি এবং হাইপারসনিক মিসাইলের ক্ষমতা কিন্তু অন্যান্য অনেক ব্যালিস্টিক মিসাইলের থেকে প্রায় 500 গুণ বেশি। আর ভারত কিন্তু এর পরবর্তীকালে এই হাইপারসনিক মিসাইল প্রকাশ করে গোটা বিশ্বের কাছে কার্যত একটা বার্তা এবং হুঁশিয়ার দিয়ে প্রমাণ করলো সামরিক শক্তিতে ভারতবর্ষ কিন্তু অন্য মাত্রায় বা অনন্য গতিতে নিজেদেরকে নিয়ে যাচ্ছে। তবে এই ব্যালিস্টিক মিসাইল যখন ভারতবর্ষের এই উড়িষ্যার এই ঘাঁটি থেকে পরীক্ষামূলকভাবে টেস্ট হলো, ঠিক তখনই প্রধানমন্ত্রী কিন্তু গিয়ে পৌঁছালেন নাইজেরিয়া। আপনারা জানেন প্রধানমন্ত্রী 3টে দেশের সফরের জন্য ভারতবর্ষ থেকে পাড়ি দিয়েছেন। তিনি যাবেন নাইজেরিয়া, ব্রাজিল এবং গুয়ানা। এই গুয়ানায় কিন্তু ভারতীয় ঘাঁটি আছে এবং ওখানে অনেক ভারতবাসী কিন্তু বসবাস করেন। এই নাইজেরিয়ার যখন এই সফর হচ্ছে, তখন নাইজেরিয়াতে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলেন, তখন এক অভিনব জিনিস ঘটতে দেখা গেল, যা বিশ্বে সত্যি সকল আপামর যে দেশ আছে তাদেরকে চমকে দিতে বাধ্য। নাইজেরিয়া সরকার সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অর্থাৎ গার্ড অফ কমান্ডার অর্ডার অফ নাইজার, ভালো করে শুনবেন, সেকেন্ড সিভিলিয়ান অ্যাওয়ার্ড গ্র্যান্ড কমান্ডার অর্ডার অফ নাইজার, এইরকম একটি উপাধিতে ভূষিত করলো নরেন্দ্র মোদীকে। এই ধরনের অ্যাওয়ার্ড তারা কিন্তু দিয়েছিলেন 1969 সালে কুইন এলিজাবেথ যখন বেঁচে ছিলেন তারপরে। सेवेंटीन ईयर्स के बाद भारत के प्रधानमंत्री की ये यात्रा है। मेरे लिए खुशी की बात है कि मेरे तीसरे टर्म मुझे प्रारंभ में ही नाइजीरिया आने का अवसर मिला है और आपके भव्य स्वागत का, मेजबानी का सौभाग्य मिला है। मुझे विश्वास है कि आज की हमारी वार्ता से हमारे संबंधों में नया अध्याय जुड़ेगा और हम मिलकर वैश्विक स्तर पर ग्लोबल साउथ की प्राथमिकताओं को उजागर करते रहेंगे और हमारे संयुक्त प्रयासों से सफलता भी मिलेगी। मैं इस सम्मान को विनम्रता और आदर भाव से स्वीकार करता हूं और इस सम्मान को 140 करोड़ भारतवासियों और भारत नाइजीरिया की गहरी मित्रता को समर्पित करता हूं। ভাবুন, গোটা বিশ্বে বারাক ওবামা, হিলারি ক্লিন্টন, পুতিন একাধিক
প্রভাবশালী রাষ্ট্রনায়করা এসেছেন, কিন্তু নাইজেরিয়ার গভর্নমেন্ট এই প্রথমবার 1969-এর পর এই ধরনের অ্যাওয়ার্ড কিন্তু নরেন্দ্র মোদীকে দিলেন, যা ভারতবাসী হিসাবে নিঃসন্দেহে গর্ব করার মতো একটা বিষয়। এবার বলি নরেন্দ্র মোদী কেন নাইজেরিয়া সফরে গেছেন। দেখুন, প্রধানমন্ত্রীর এই ধরনের আন্তর্জাতিক সফরের পিছনে থাকে একাধিক সূত্র। এই নাইজেরিয়া, যার পপুলেশন কিন্তু 23 কোটির আশেপাশে, তারা কিন্তু আমাদের এই আফ্রিকায় কিন্তু 90% যে অয়েল রিজার্ভ তা সঞ্চয় করে রাখে। এবং আপনি যদি মানে এই তথ্য দেখেন তাহলে দেখবেন রাশিয়া যত পরিমাণ তেল উৎপন্ন করতে পারে, অর্থাৎ রাশিয়া যত পরিমাণ তেলের সঞ্চয়জাত পদার্থ আছে তার 1/3 অর্থাৎ 1/3 কিন্তু তেল নাইজেরিয়ায় আছে। এবং নাইজেরিয়ার বর্তমানে অনেক সমস্যা, সেখানে ইন্ডাস্ট্রি হয়নি, ব্যবসা বাণিজ্য হয়নি, করাপশন দেশের ঊর্ধ্বমুখী। এসব সত্ত্বেও নাইজেরিয়া তেল বিক্রি করে, ক্রুড অয়েল বিক্রি করে তাদের কিন্তু অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। অর্থাৎ নাইজেরিয়া যে ভবিষ্যতে গোটা বিশ্বের কাছে একটা তেল সরবরাহ কেন্দ্র রূপে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে, এরকমই কিন্তু মনে করছেন ভারতীয় একাধিক কূটনীতিবিদরা। আর এই রাশিয়ার বিকল্প হিসাবে এই নাইজেরিয়া ভারতবর্ষের অন্যতম তেল সরবরাহ মানে কেন্দ্র হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে নাকি, সেই প্রশ্ন কিন্তু কূটনীতিবিদরা তুলে দিয়েছেন। আপনি যদি তথ্য দেখেন তাহলে দেখবেন রাশিয়ার এই 90% যে অয়েল রিজার্ভ, সেই 90% অয়েল রিজার্ভের মধ্যে 30% অয়েল কিন্তু ভারতবর্ষ কিনে নিতেই পারে। এক্ষেত্রে একটা সুবিধাও পাওয়া যাবে। দেখুন, ভারতবর্ষ যদি নাইজেরিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তাহলে ভারতবর্ষের এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলো নাইজেরিয়ার মার্কেট কিন্তু কার্যত ডমিনেট করতে পারে, এবং সেখানে কিন্তু টাকা পয়সা, ডলার, রুপের যে আদান প্রদান সেই সংক্রান্ত কোনো কিন্তু অসুবিধা নেই। এবং নাইজেরিয়ার সাথে যদি সম্পর্ক ভালো করে ভারতবর্ষ, তাহলে কিন্তু আফ্রিকান কান্ট্রিগুলোতে ভারতবর্ষের যে অ্যাক্সেস তা কিন্তু ইতিমধ্যেই যেভাবে খুলে গেছে সেই প্রভাব কিন্তু আরো বিস্তার লাভ করবে। অর্থাৎ প্রধানমন্ত্রীর এই নাইজেরিয়া সফরের পিছনে আছে অসংখ্য মানে তথ্য এবং অসংখ্য কূটনীতি চাল বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এরপরে কিন্তু মানে রাশিয়াও একটু চাপে পড়তে পারে, কারণ রাশিয়া কিন্তু ভারতবর্ষকে সব থেকে বেশি তেল সরবরাহ করে। নাইজেরিয়ার একটাই দাবি এক্ষেত্রে, ভারতবর্ষের সঙ্গে তারা যদি ব্যবসায়ী সম্পর্ক জোরদার করে তাহলে নাইজেরিয়াকে ব্রিক্সের সদস্য করতে হবে। এর আগে ভারতবর্ষ যখন মানে আফ্রিকাকে, সাউথ আফ্রিকাকে সাহায্য করে ব্রিক্সের সদস্য করেছিল, তখন কিন্তু আফ্রিকার বিভিন্ন দেশের মধ্যে ভারতের প্রভাব এস্টাবলিশ হয়েছিল। আর এরপরে যদি নাইজেরিয়ার সঙ্গে ভারতের এই তেল চুক্তি কমপ্লিট হয় এবং নাইজেরিয়া যেভাবে ভারতবর্ষকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সসম্মানে মানে আমন্ত্রণ জানালেন, অ্যাকসেপ্ট করলেন, তারপরে ব্রিক্সের সদস্য নাইজেরিয়া হতে পারে কিনা, অন্তত ভারত এক্ষেত্রে সাহায্য করতে পারে কিনা, তা কিন্তু আন্তর্জাতিক মহলও অবজার্ভ করবে এবং পুরো বিষয়টার দিকে তাকিয়ে থাকবে। তবে নিঃসন্দেহে এই দুটো ঘটনা ভারতবাসী হিসাবে ভারতের জনগণের জন্য অত্যন্ত গৌরবের। একদিকে যখন দেশের মধ্যে ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল টেস্ট করে ভারতবর্ষ সামরিক শক্তিতে অন্যতম প্রভাবশালী হয়ে হিসাবে আরো একবার তকমা পেল, ঠিক অন্যদিকে মোদী এবং জয়শঙ্কর, অজিত দোভালের নিখুঁত কূটনৈতিক চাল, যেখানে নাইজেরিয়া সফরে তারা বিপুল পরিমাণে নাইজেরিয়ার যে অয়েল রিজার্ভ সেই দিকে ব্যবসা করার জন্য একটু একটু করে এগিয়ে গেলেন। কি ভাবছেন আপনারা পুরো বিষয়গুলো নিয়ে কমেন্টে নিঃসন্দেহে জানাবেন। এইরকম জিওপলিটিক্যাল ইনফরমেশনের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।